একজন ডক্টর তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া স্ত্রীকে নিয়ে একটি ভিলাতে থাকে। তার জীবনটা খুবই সাধারণ ছিল। সকালবেলায় সে চলে যেত হসপিটালে, আর তার স্ত্রীকে দেখাশোনা করার জন্য একজন কাজের মহিলাকে রেখে যেত। সারাদিন হসপিটালে রোগী দেখার পরে আবারও সে বাড়ি ফিরে আসত এবং তার স্ত্রীর সাথে সময় কাটাত। এই ডক্টর তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসত আর সেবা যত্ন করত। কিন্তু হঠাৎ করেই সে স্মৃতিভোলা স্ত্রী একদিন টিভিতে নিউজ দেখতে পায় এমএলএর মেয়ে মিসিং। আর এটা দেখার পরেই সে চমকে ওঠে। সে বলতে থাকে, আমি এই মেয়েটাকে চিনি। এরপরে হঠাৎ করেই একজন পুলিশ অফিসার চলে আসে সেই কেসটা ইনভেস্টিগেশন করতে, কারণ মেয়েটা যেখান থেকে নিখোঁজ হয়ে গেছে তার আশেপাশে সেই মহিলাকেও দেখা গেছে। এরপরেই তাদের সাধারণ জীবনটা পাল্টে যেতে শুরু করে, আর মুভি থেকে বের হয়ে আসে মাথা ঘুরিয়ে দেবার মতো একের পর এক টুইস্ট। সত্যি বলছি, পুরো মুভি দেখার আগে আপনি কল্পনাও করতে পারবেন না এমনটাও হতে পারে। তাই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, তাই ভিডিওটা একটু বড় হবে। আর খুঁটিনাটি বিষয়গুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলেই ভিডিওটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মুভি বুগাইনভিলা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে ডক্টর রয়েস এবং তার স্ত্রী ঋতু গাড়ি দিয়ে কোথাও যাচ্ছিল। ঋতু গাড়িতেই ঘুমাচ্ছিল আর রয়েস গান শুনতে শুনতে ড্রাইভ করছিল। ঠিক তখনই অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে রয়েসের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর সেখানে দুজনে মারাত্মকভাবে আহত হয়। তখনই সিন শিফট হয়ে যায়, আর ৮ বছর পরের ঘটনা দেখানো হয়। ঋতুকে দেখা যায় তার ছেলে রায়ান এবং মেয়ে ইমাকে স্কুল বাসে উঠিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছিল। তখনই সে তার ছেলে রায়ানকে বলে, তুমি আজকেও লেট করে উঠেছ, কালকে যদি লেট করো তাহলে তোমার পানিশমেন্ট আছে। তখনই রায়ান বলে, আমার লেট হয়েছে ইমার জন্য। তখনই ইমা রেগে যায় আর বলে, তুমি আবারও আমাকে দোষ দিচ্ছ। তখনই ঋতু দুজনকেই শান্ত করে আর বলে, তোমার বাবাও আজকে নেই যে তোমাদের স্কুলে ছেড়ে দিয়ে আসবে। ইমা বলে, আরে বাবাকে গুড মর্নিং বলতে তো আমি ভুলেই গিয়েছিলাম। ঋতু বলে, এখন চলো, রাতে বাবাকে গুড নাইট বলে দিও। ঋতু এরপরে দুজনকেই স্কুলের বাসে উঠিয়ে দেয়। ঋতু গেটের সামনে দাঁড়িয়ে তাদের দেখতে থাকে। ঋতু তাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যায়, কিছু একটা ভাবতে থাকে। তখনই দেখা যায় একজন লোক বারবার সাইকেলের বেল বাজায়, আর সেই বেলের শব্দ শোনার পরেই ঋতু বাস্তবে ফিরে। আর ঠিক তখনই দেখা যায় সেটা ছিল দুধওয়ালা। দুধওয়ালা লোকটি ঋতুকে দুধের প্যাকেট ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। ঋতুকে দেখা যায় আস্তে আস্তে কিছুক্ষণ আগে এমা এবং রায়ান যে ঝগড়া করছিল সেসব কথাগুলোই মনে করছিল। এরপরে হঠাৎ করেই তার বাসার কাজের মহিলা রিমাকে সে ডাকতে থাকে আর জিজ্ঞেস করে, বাচ্চারা কি স্কুলে চলে গিয়েছে? রিমা বলে, হ্যাঁ। এরপরে ঋতু তাড়াতাড়ি এমা এবং রায়ান্সের ঘরে ঢুকে যায় আর দেখতে পারে পুরো ঘরটাই খালি। তখনই সে রিমাকে জিজ্ঞেস করে, ওদের স্কুল বাসে কে উঠিয়ে দিয়েছে, তুমি নাকি আমি? রিমা বলে, ম্যাডাম আপনি উঠিয়ে দিয়ে এসেছেন 10 মিনিট আগে। রিমা বলে, ম্যাডাম হয়তো আপনি ভুলে গেছেন, ফ্রেশ হয়ে নেন। আসলে ৮ বছর আগে সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই ঋতু মাঝে মধ্যেই অনেক কিছু ভুলে যায়। এরপরে ঋতু একটি রুমে চলে আসে, যে রুমটার নাম ছিল ঋতুস স্টুডিও। আসলে এই ঘর প্রত্যেকটা রুমে এক একটা নাম দেয়া ছিল। সেই রুমে ঢোকার পরে ঋতু একটা ডায়েরি পড়তে শুরু করে, আর সেই ডায়েরিটাতে লেখা ছিল, এটা ঋতুর ডায়েরি, ঋতুর পরিচিতি। আর সেই ডায়েরিতে ঋতুর ব্যাপারে সবকিছু লেখা ছিল, তার হাজব্যান্ডের নাম কি, তার বাচ্চা কাচ্চার নাম কি, ঋতুর এই মেমোরি ইস্যুটা কিভাবে হলো, সবকিছু। এরপরে ঋতুকে দেখা যায় সে বাড়িতে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে, যাতে করে তার মেমোরি ইস্যুটা ঠিক হয়ে যায়। আর অবসর সময় সে পেন্টিং করে আর তার বাচ্চাদের সাথে সময় কাটায়। এরপরে ডক্টর রয়েসকে দেখানো হয়, যে অন্য একজন ডক্টরের সাথে কথা বলছিল। বলে, আমার স্ত্রী ঋতু প্রত্যেকদিন যখন সকালে আমি হসপিটালে আসি সে গেটে দাঁড়িয়ে আমাকে বিদায় দেয়, কিন্তু রাতে যখন আমি বাড়িতে ফিরি সে আমাকে চিনতে পারে না। যখন আমি তাকে মনে করিয়ে দিই অবশেষে সে আমাকে চেনে। এভাবে ধীরে ধীরে ঋতুর স্মৃতিশক্তি চলে যায়, আবার ফিরে আসে। হঠাৎ করেই তার বাবা মা মারা যাওয়াতে সে একটা শক পেয়েছিল। সেটা কাটিয়ে ওঠার আগেই আমাদের সেই কার অ্যাক্সিডেন্টটা, এতে করে ঋতুর ব্রেনে অনেক ড্যামেজ হয়, যার ফলে তার স্মৃতিশক্তির এই অবস্থা। সেই ডক্টর বলে, টেনশন করবেন না, আশা করি ঠিক হয়ে যাবে। এরপরে সেই ডক্টর জিজ্ঞেস করে, আপনি এখানে এসেছেন কতদিন হলো? রয়েস বলে, 3 থেকে 4 বছর। সেই ডক্টর বলে, সানডেতে কি অফ আছে?
আপনি কি আমার সাথে একটু বের হতে পারবেন? রয়েস বলে, দুঃখিত, কারণ শুধুমাত্র সানডেতেই আমি সময় পাই আমার ফার্ম হাউসে যাওয়ার জন্য, সেখানে সবজি এবং ফল নিয়ে আসার জন্য। আর সেগুলো যেহেতু আমি সার ছাড়াই চাষাবাদ করি, তাই সেগুলো দ্রুত পচে যায়, তাই আমাকে নিয়ে আসতে হয়। সেই ডক্টর জিজ্ঞেস করে, ফার্ম হাউসে কি আপনার স্ত্রীও যায় সাথে? রয়েস বলে, না। আমি বের হতে হতে কাজের মহিলা চলে আসে, আর ঋতু তার সাথেই খুশি থাকে। সেই ফার্ম হাউসটাই একমাত্র জায়গা যেখানে আমি একটু শান্তি পাই। এরপরে রয়েসকে দেখা যায় একটি ললিপপ নিয়ে ধীরে ধীরে একটি রুমে চলে আসে। সেখানে নার্স একটি বাচ্চাকে ইঞ্জেকশন লাগাতে চাইছিল, কিন্তু বাচ্চাটা কোনোভাবেই ইঞ্জেকশন দিতে চাইছিল না। সেই ললিপপটা এনে রয়েস সে বাচ্চা মেয়েটিকে দেয় আর তার সাথে গল্প করে, আর ওইভাবেই সে মেয়েটিকে গল্প ভুলিয়ে ইঞ্জেকশন দিয়ে দেয়। আসলে রয়েস তার কাজগুলো খুবই যত্ন সহকারে করে। এরপরে একজন নার্সের সাথে তাকে কথা বলতে দেখা যায়, যেখানে নার্স ঋতুর ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কেমন আছে। রয়েস বলে, জানি না কেমন থাকে ও, কিন্তু আমি যতক্ষণ ওর সাথে থাকি ও খুব হ্যাপি থাকে। মাঝে মধ্যে মনে হয় সব কাজ ফেলে আমি ওর সাথেই সময় কাটাই। তখনই রয়েস সেই দিনের কথা কল্পনা করে যখন তাদের দুজনকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, আর ঋতু মাথায় অনেকটা চট পেয়েছিল। ডক্টর তাকে বলে, ঋতুর স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে সারা জীবন ওকে আপনাকে দেখে রাখতে হবে। এরপরে রিমাকে দেখা যায় ঋতুর একটি পেন্টিং প্যাকেট করে এবং ঋতুকে সাজিয়ে গুছিয়ে নেয়, আর বলে, ম্যাডাম আপনি সবসময় চুল ছোট কেন রাখেন? স্যার সবসময় আপনার চুল কেটে দেয়, আপনি চুলটা বড় রাখবেন, তারপর পার্লারে যেয়ে কাটবেন, এতে আপনাকে ভালো দেখাবে। তখনই দেখা যায় বিজু নামের একজন ক্যাব ড্রাইভার তাদের নিতে আসে, আর এই বিজু হচ্ছে রিমার হাজব্যান্ড। তারা তিনজন মিলে একটা আর্ট গ্যালারিতে চলে আসে, আর সেখানে ঋতুর পেন্টিংটা বিক্রি করে, আর এর জন্য তাকে ৩,০০০ টাকা দেওয়া হয়। রিমা বলে, এত কম টাকায় কেন? সেই লোকটা বলে, ব্যবসা ভালো যাচ্ছে না। ঋতুও কিছু না বলেই সেখান থেকে চলে আসে। তখনই রিমা তাকে বাইরে আসার পরে বলে, ম্যাডাম আপনি আপনার আর্টগুলো এত সস্তা দামে কেন দিয়ে দেন? আপনার আর্টের অনেক ডিমান্ড রয়েছে। তখন ঋতু বলে, প্রত্যেকবার আমার আর্ট কে কিনে নিয়ে যায় সেটা আমার জানার অনেক ইচ্ছে। এরপরে রয়েসকে দেখা যায় তার ফার্ম হাউসে চলে আসে, আর ঋতুর সেই পেন্টিংটা আসলে সেই কিনেছিল। আর সেখানে দেখা যায় একটা রুমের ভেতরে ঋতুর সব পেন্টিং রয়েস এনে রেখে দেয়। এরপরে সেই ফার্ম হাউসে বসে সে কিছুক্ষণ মিউজিক শোনে, বই পড়ে, এরপরে একটু ড্রিঙ্কস করে। আর অতঃপর সেই ফার্ম হাউসের লোকেরা যখন সবজি এবং ফলগুলো ট্রাকে উঠিয়ে দেয়, রয়েস সেখান থেকে চলে আসে ট্রাকটা নিয়ে। আর সেখান থেকে আসার সময় রয়েস সেই ফার্ম হাউসের কাজের লোক সুকেশকেও তার সাথে নিয়ে আসে, আর তার বাড়ির সামনে নামিয়ে দেয়, বলে, পরের সপ্তাহে তোমার সাথে আবার দেখা হবে। এইদিকে ঋতুকে দেখা যায় রিমাকে জড়িয়ে ধরে সে চিৎকার করে কাঁদছিল। তখনই রয়েস বাসায় চলে আসে। ইমা বলে, অনেকক্ষণ ধরে কাঁদছিল, তাই আপনাকে কল করেছি। রয়েস এসে ঋতুকে শান্ত করে। ঋতু বলে, আমি সবসময় বোগানভিলার পেন্টিং কেন করি? আমি আর পেন্টিং করব না। রয়েস তাকে শান্ত করে এবং তার রুমে নিয়ে যায়, আর নিজের হাতে সে ঋতুকে গোসল করিয়ে দেয়। ঋতু যখন চেঞ্জ করে বাইরে আসে, সে দেখতে পায় সে কাশছে। তখনই রয়েস জিজ্ঞেস করে, তুমি বাথটবে আবারও পড়ে গিয়েছিলে? তোমাকে কতবার বলেছি বাথটবে পুরোপুরি পানি দিয়ে ভরবে না, তুমি আমার কথা শোনো না কেন? এরপরে সে ঋতুকে ঠিকঠাকভাবে মুছিয়ে দেয়, আর এরপরেই সে ঋতুকে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে ঋতুর মোবাইলটা নিয়ে সেখানে তার পেন্টিংয়ের কিছু ছবি সে ডিলিট করে দেয়। তখনই রয়েস দেখতে পায় ঋতু তার মোবাইলের ব্যাক কভারে ইমা এবং রায়ানের ছবি এঁকে রেখেছিল, আর সাথে তাদের নামও লিখে রেখেছিল। রাতের বেলা ঋতু এসে রয়েসকে বলে, দুইজন এখনো কথা বলছে, বড় হয়ে কে কি হবে। এরপরে তারা দুজনে সেখানে নিজেদের নিয়ে কথা বলে, আর একটা সময় দুজনেই অন্তরঙ্গ হয়ে যায়। এরপরে মাঝরাতে কোনো কিছু এক শব্দ শুনতে পেয়ে হঠাৎ করেই জেগে ওঠে ঋতু। রয়েসের সাথে সাথে জেগে ওঠে আর জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? আর ঋতু বলে, তোমার আর ছেলে মেয়েদের কথা ভেবে আমার সবসময় টেনশন হয়, তাই এরকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা আসে। কারণ আমাদের ভিলার মতোই এরকম নিরিবিলি ভিলাগুলোকেই চোরেরা বেশি টার্গেট করে। রয়েস বলে, ঠিক আছে, তাহলে বাসায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেব, যাতে তুমি সবসময় নজর রাখতে পারো। এখন ঘুমিয়ে পড়ো। ঋতু এবং রয়েস দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপরেই দেখা যায় ঋতু রায়ান এবং এমাকে স্কুলে দেওয়ার জন্য তৈরি করে দিচ্ছিল, কিন্তু দুজনেই বলছিল, সানডে তো হলিডে, আমরা কেন সানডেতে স্কুলে যাচ্ছি? সানডেতে কেন আমাদের ক্লাস করতে হবে? ঋতু বলে, যেহেতু ক্লাস আছে তাই করতে হবে, কিছু করার নেই। এরপরে দেখা যায় তারা কোথাও আসছিল।
তখনই ঋতু রয়েসকে জিজ্ঞেস করে বাচ্চাদের স্কুল থেকে কখন নিয়ে আসবে। রয়েস বলে একটু পরে যেই আমি নিয়ে আসব। ঋতু রয়েসকে বলে এত তাড়াহুড়ো কেন করছো। রয়েস বলে কিছুদিন আগেই তো কথা হয়েছিল বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগাবো, আজকে তারা আসছে। বাসায় আসার পরেই দেখা যায় একটি টিম চলে এসেছে সেই বাড়িতে সিসিটিভি লাগানোর জন্য। মেয়েটি এসে রয়েসকে বলে আমার নাম আমালা কুরিয়েন, আমি সেলস ম্যানেজার। আর সেখানে তার একটি কার্ড সে ঋতুকে দেয়। রয়েস ঋতুকে বলে এদের জন্য ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসার জন্য। তখনই ঋতু সেই কার্ডটা নিয়ে রান্নাঘরে চলে আসে আর সেটা সেখানেই এক জায়গায় রেখে দেয়। এছাড়া সে তাদের জন্য ট্যাঙ্ক গলাতে থাকে। ঠিক তখনই সে আবারও অন্যমনস্ক হয়ে যায়। আর সেখানে এতগুলো লোককে একসাথে দেখার পরে ঋতু ভয় পেয়ে যায়। সে তাদের দিকে সেখানে থাকা একটা চাকু উঁচিয়ে ধরে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে রয় সেখানে চলে আসে আর ঋতুকে শান্ত করতে চেষ্টা করে। ঋতু যখন কোনোভাবেই শান্ত হচ্ছিল না তখন সে বাধ্য হয়ে ঋতুকে একটা চড় মেরে অজ্ঞান করে দেয়। এরপরে তাকে বেডরুমে নিয়ে যায় আর তাদের কাছে সরি বলে আর বলে এতগুলো অপরিচিত লোককে একসাথে দেখে ঋতু আসলে ঘাবড়ে গিয়েছিল। তারাও বুঝে যায়, তারা তাদের কাজটা করে চলে যায়। এরপরে হঠাৎ করেই দেখা যায় আবারও মাঝরাতে ঘুম ভাঙিয়ে ঋতুর। ঋতু কিছু একটা শুনে ভয় পেয়েছে। সে তার মোবাইলের ফ্ল্যাশটা চালায় আর সেই লাইটের আলোতে হঠাৎ করেই যখন সে রয়েসের মুখটা দেখে ভয় পেয়ে যায়। তখনই পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরে। এরপরেই সিন কাট হয়ে যায়। হসপিটালে রয়েসের মাথায় আঘাত পেয়েছে সেটা ডক্টর পরীক্ষা করছিল। ডক্টর বলছিল আঘাত বেশি গুরুতর নয়, তুমি চাইলে আমি একটা সেলাই করে দিতে পারি। কিন্তু রয়েস বলে দরকার নেই, ভয় পেয়ে যাবে আমাকে দেখলে। তখনই সেই ডক্টর বলে তুমি কি পুলিশে কমপ্লেন করেছো। রয়েস বলে না, আসলে ঘর থেকে কিছু চুরি হয়নি, তাই আর কমপ্লেন করিনি। রয়েস সেই ডক্টরকে বলে আস্তে আস্তে ঋতুর অবস্থা ভালো হচ্ছে, এখন সে পুরনো জিনিস মনে করার চেষ্টা করছে। সেই ডক্টর বলে আরে এ তো খুশির খবর। সেই দিন রয়েস যখন বাড়ি ফিরে সে একটা ক্যাবে করে বাড়ি ফিরছিল। এটা দেখার পরে ঋতু জিজ্ঞেস করে আমাদের গাড়ির কি হয়েছে। রয়েস বলে সেটা রেগুলার সার্ভিসিংয়ের জন্য দেওয়া হয়েছে, চলে আসবে। এদিকে ঋতুকে দেখা যায় আজকে সূর্যমুখী ফুলের ছবি আঁকছিল, কিন্তু ছবিটা আঁকতেই তার কিছু একটা মনে পড়ে, কিন্তু কি মনে পড়ে সেটা সে ঠিকভাবে মনে করতে পারছিল না। এরপরে ঋতু মোবাইলে তার তোলা ছবিগুলোর ছবি দেখতে চায়, কিন্তু দেখা যায় সেখানে ছবি ছিল না। তখনই সে ডায়েরিটা খোলে যেখানে লেখা ছিল প্রত্যেকটা পেন্টিং করার পরে সেটার একটা ছবি তুলবে, কিন্তু সেই ছবিগুলো মোবাইলে ছিল না। ঋতু বাইরে এসে বসে। তখনই টিভিতে নিউজে দেখতে পায় ছায়া নামের বিবিএ কলেজ স্টুডেন্ট মিসিং, আর সে একজন এমএলএর মেয়ে ছিল। মেয়েটির ছবি টিভিতে দেখার পরেই ঋতু বলতে থাকে আমি এই মেয়েটাকে চিনি, আমি ওকে দেখেছি। তখনই তার সেই সূর্যমুখী ফুলের কথা মনে পড়ে, যেখানে সূর্যমুখী ফুলের বাগানে ছায়া নামের সে মেয়েটি দাঁড়িয়ে হাসছিল আর ঋতু তার দিকে দৌড়ে যাচ্ছিল। কিন্তু তার কাছে যাওয়ার পরে মেয়েটিকে সে আর দেখতে পায় না। আরও একটি দৌড়ের সামনে যাওয়ার পরে ঋতু দেখতে পায় ছায়া নামের সেই মেয়েটি অন্য একজন মহিলার সাথে কথা বলছিল এবং তার সাথে চলে যাচ্ছিল। রিমাকে বলে আমি এই মেয়েটাকে আগেও কোথাও দেখেছি। রিমা বলে হয়তো দেখেছেন, কারণ আমরা ওই রোড দিয়েই মার্কেটে যাওয়া আসা করি, হয়তো তখনই আপনি তার সাথে কথা বলেছিলেন, দেখেছিলেন। এছাড়া এই মেয়েটার ছবি সেই রোডে যাওয়ার পরে একজন পুলিশ আমাদের দেখিয়েছিল আর জিজ্ঞেস করেছিল এই মেয়েটার ব্যাপারে কিছু জানলে আমরা যেন তাদের জানাই। ঋতু অবাক হয়ে যায় আর বলে আমাকে জিজ্ঞেস করেছিল। তখনই রিমা বলে হ্যাঁ, আপনাকেই জিজ্ঞেস করেছে। নিউজটা আবারও ভালো করে দেখে ঋতু আর বলে আমি নিশ্চিত আমি এই মেয়েটাকে চিনি। এরপরে ঋতু আর রিমাকে দেখা যায় ঘরে কিছু খোঁজার জন্য। রিমা বলে কোথায় গেল, পুরো ঘর খুঁজে ফেললাম। ঋতু বলে আমার ব্রেসলাইটটা তো লাগবেই, কারণ ওটা রয়েস আমাকে অ্যানিভার্সারির উপহার হিসেবে দিয়েছিল। এরপরে সেই দিনই রয়েসকে ঋতু মেসেজ পাঠায় বাড়িতে একটু তাড়াতাড়ি আসার জন্য। বাড়িতে তাড়াতাড়ি আসতেই রয়েস ঋতুকে বলে কি ব্যাপার, আজকে তাড়াতাড়ি আসতে বললে। ঋতু বলে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। এরপরে ঋতু রয়েসকে তার স্টুডিওতে নিয়ে যায় আর দেখানো হয় সেখানে এবার সে আলাদা ধরনের পেন্টিং করেছিল, একটা সাদা খরগোশের ছবি আর একটা ব্যাটম্যানের লোগোর ছবি। এটা দেখে রয়েস খুশি হয় আর বলে তুমি এবার নতুন পেন্টিং তৈরি করেছ। তখনই ঋতু বলে এই দুটো আমরা আমাদের বাচ্চাদের রুমে লাগিয়ে দেব। তাদের দুজনকেই সারপ্রাইজ দেওয়া হয়। এমা এবং রায়ান দুজনেই পেন্টিং দুটো দেখে খুবই খুশি হয়। সেই দিন তারা স্কুলে যাওয়ার পরে ঋতু এবং রয়েস আবারও বাসায় চলে আসে।
ঠিক তখনই একটি পুলিশের গাড়ি সেই বাংলোতে চলে আসে। অন্যদিকে পুলিশের গাড়ি দেখতেই ইমা বাইরে কাজ করছিল। সে ভয়ে ভেতরে চলে যায় দৌড়ে। এরপরেই ডক্টর রয়েস দরজা খোলে। দেখা যায় সেখানে সুরেশ রাজন এবং ডেভিড কুশি এসেছিল। তখনই ডেভিড রয়েসকে ঋতুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, একে চেনেন? রয়েস বলে, হ্যাঁ, আমার স্ত্রী। এরপরেই ডেভিড আর সুরেশ রাজন বাড়ির ভেতরে চলে আসে। ভালো করে দেখে আর সেখানে ডেভিড দেখতে পায় সিসিটিভি ক্যামেরা। এরপরেই সে তাকে জিজ্ঞেস করে, এটা কি আপনার বাড়ি? রয়েস বলে, না, আমি এখানে ভাড়া থাকি। এরপরে ডেভিড তাকে জিজ্ঞেস করে, আপনি এখানে কতদিন ধরে এসেছেন? রয়েস বলে, 5 বছর। এরপরে রয়েসকে বলে, ঋতুকে ডেকে নিয়ে আসুন। ঋতুর সাথে ডেভিড কথা বলতে থাকে। ঋতু ছবি দেখে জিজ্ঞেস করে, এটা তো আপনি? ঋতু বলে, হ্যাঁ, কিন্তু এটা কোন জায়গায়? ডেভিড অবাক হয়ে যায় আর বলে, সেটা তো আপনিই ভালো জানবেন। আপনি কোনো মেরিয়ান কলেজ স্টুডেন্টকে চেনেন? ঋতু বলে, না। ডেভিড বলে, তাহলে কেন আপনি ওইখানে ওইভাবে দাঁড়িয়েছিলেন, তাও আবার মেরিয়ান কলেজের হোস্টেলের সামনে? ঋতু কিছুই বলতে পারে না, বলে, আমি দাঁড়িয়েছিলাম, আমি তো কিছু মনে করতে পারছি না। এরপরে ছায়ার ছবি দেখানো হয় আর জিজ্ঞেস করে, এই মেয়েটাকে আপনি কোথাও দেখেছেন? ঋতু বলে, আমার মনে হয় মেয়েটাকে আমি কোথাও দেখেছি। তখনই ডেভিড বলে, এই মেয়েটা গত কয়েকদিন ধরে মিসিং, ভালো করে মনে করার চেষ্টা করুন। সে একটু রেগে যায়। তখনই রয়েস তাকে আড়ালে ডেকে নিয়ে ঋতুর সমস্যার ব্যাপারে বলে। সেখান থেকে আসার সময় ডেভিড সুরেশ রাজনকে বলে সেই বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ কপি করে নেওয়ার জন্য। অন্যদিকে রয়েস বাইরে আসার পরে ডেভিডকে বলে, গত 8 বছর ধরে ও মানসিক রোগে, ডক্টর মানুর পেশেন্ট সে। আসলে একটা কার অ্যাক্সিডেন্টের পর থেকেই তার সাথে এমনটা হয়েছে। ডেভিড বলে, আসলে জানতাম না, সরি। এমএলএর মেয়ে মিসিং হয়ে গেছে, তাই তাকে খোঁজার জন্য আমাদের উপরে প্রেশারটা অনেক বেশি। সেখান থেকে আসার সময় ডেভিড রয়েসকে বলে, আগামীকাল আপনার স্ত্রীকে সাথে নিয়ে থানায় আসবেন, আর আসার আগে আপনার স্ত্রীর মেডিকেল রিপোর্টগুলো সাথে নিয়ে আসবেন। দেখা যায় কথা মতো রয়েস পরদিনই ঋতুকে নিয়ে থানায় চলে আসে আর ঋতুর সাথে একা ডেভিড কথা বলে। আবারও সে ছায়ার ছবিটা দেখায় আর জিজ্ঞেস করে, এই মেয়েটাকে আপনি চেনেন? ভালো করে মনে করে দেখুন। ঋতু বলতে থাকে, আমার শুধু এতটুকুই মনে আছে। সে মনে করার চেষ্টা করে যে ছায়া কলেজ হোস্টেল থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল। ঋতু বলতে থাকে, আমি তাকে একজন মহিলার সাথে কথা বলতে দেখেছিলাম। ডেভিড বলে, সেই মহিলা কে? ঋতু তখন ভালো করে মনে করে বলে, সেই মহিলা আর কেউ নয়, রিমা। ডেভিড জিজ্ঞেস করে, রিমাকে? ঋতু বলে, অনেক সময় ধরে সে আমাদের বাসায় কাজ করছে। তখনই বাইরে আসার পরে রয়েস ঋতুকে বলে, তুমি এটা কিভাবে করলে? রিমা তোমার খেয়াল রাখে, আর তুমি ওর নামটা কেন বললে? আমি তোমাকে অনেকবার বলেছি, যখন তোমার কোনো কিছু মনে পড়বে না তখন তুমি চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না। কেন তুমি রিমাকে ফাঁসিয়ে দিলে? এরপরেই রিমা এবং বিজুকে থানায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদ করলে রিমা বলে, ওই সময় তো আমাদের আত্মীয়ের এক বিয়েতে আমরা ছিলাম, আর এর আগের দিনই আমরা ত্রিশূরে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিলাম। সুরেশ রাজন জিজ্ঞেস করে, তাহলে কালকে আমাদের দেখে ওইরকম পালিয়ে গেলে কেন? রিমা বলে, আসলে পুলিশ দেখে আমি অনেক ভয় পাই। এরপরেই রিমার হাজবেন্ড বিজুকে তারা জিজ্ঞাসাবাদ করতে থাকে আর জিজ্ঞেস করে সে কি করে আর রিমাকে সে কতদিন ধরে চেনে, কিভাবে তাদের বিয়ে হয়েছিল। বিজু সবকিছু বলে আর বলে সে বিয়ের আগে থেকেও একজন ড্রাইভার। আর রিমা যেটা বলেছে সেটা ঠিকই, তারা তাদের এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিল আর তার আগের দিন তারা ত্রিশূরের জন্য রওনা হয়ে গিয়েছিল। এরপরে ঋতুর মেডিকেল রিপোর্টগুলো দেখতে থাকে পুলিশ অফিসার ডেভিড। অন্যদিকে রয়েস বলতে থাকে, আসলে অ্যাক্সিডেন্টের পর থেকে ঋতুর জীবনটা একেবারে তছনছ হয়ে গেছে। রিমাকে রাখা হয়েছিল তার দেখাশোনা করার জন্য। ঋতু আসলে কয়েকজনকেই খুব ভালো করে মনে রাখতে পারে, যারা ওর প্রতিদিনকার নিত্যদিনের সঙ্গী, যাদের ও প্রতিদিন দেখে। এছাড়া হুট করে কিছুদিন পরে কয়েকজনকে দেখলেই ও সবকিছু ভুলে যায়। আর যাদের সে চিনতে পারে না তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তার নিজের ইচ্ছে মতো কিছু গল্প বলে দেয় সে। আর রিমাকে দোষী সাব্যস্ত করাও সেই রকমই একটা কাজ। ডেভিড জিজ্ঞেস করে, আমরা সিসিটিভিতে দেখতে পেলাম আপনার বাড়িতে চুরি হয়েছে, কিন্তু পুলিশে কমপ্লেন কেন করাননি? রয়েস বলে, বাড়িতে কোনো কিছু চুরি হয়নি, তাই পুলিশের ঝামেলায় জড়াতে চায়নি। এরপরে ডেভিড বলে, এই কেসটাতে আমাদের উপরে পলিটিক্যাল প্রেশার অনেক বেশি, তাই এই কেসটাতে আমাদের একমাত্র লিড হচ্ছে আপনার স্ত্রী, যে সেদিন ছায়ার পিছু করছিল, আর সেটার সিসিটিভি ফুটেজ আমাদের রয়েছে। কিন্তু আপনার কথা অনুযায়ী ঋতুর কথা আমাদের বিশ্বাস করা উচিত নয়, কিন্তু আমাদের হাতেও আর কোনো অপশন নেই। আমার মনে হচ্ছে ঋতু নিশ্চয়ই কিছু জানে। রয়েস বলে, আপনি আমার স্ত্রীর অবস্থাটা বুঝতে পারছেন না, তাই এমনটা বলছেন।
ডেভিড বলে, ঠিক আছে, যে আপনার স্ত্রীর অবস্থা বুঝবে এমন একজনকে ডাকা হবে, একজন ক্রিমিনোলজিস্ট, যে একজন ডক্টরও বটে। তখনই রয়েস বলে, কবে ডাকবেন? আজকেই? ডেভিড বলে, না, কালকে। ডেভিড রয়েসকে আরও বলে, কাল ঠিক সকাল 10টায় এখানে চলে আসবেন। আর আমরা আপনাদের দুজনকে বাসায় যেতে দিচ্ছি কারণ আপনার স্ত্রীর অবস্থা ভালো নয়, আর আপনাদের বাচ্চারা স্কুল থেকে আসবে। রয়েস বলে, ঠিক আছে। কিন্তু যাওয়ার সময় রয়েস ডেভিডকে বলে, আসলে স্যার, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, পুরো জিনিসটাই আমার স্ত্রী ঋতুর হ্যালুসিনেশন। ও ভাবতে থাকে ওর দুটো ছেলে মেয়ে আছে। এটা শুনে ডেভিড হতবাক হয়ে যায়। অর্থাৎ এমা এবং রায়ান নামের আমরা যে দুটো বাচ্চাকে দেখেছি সেটা আসলে বাস্তবে নয়, সেটা শুধুমাত্রই ঋতুর কল্পনায়। সে নিজের বাচ্চাদের জন্য একটি রুম পর্যন্ত বানিয়ে রেখেছে। আর অন্যদিকে তার মাথায় যাতে বেশি চাপ না পড়ে আর সে যাতে বেশি উত্তেজিত না হয়ে পড়ে, এই জন্য রয়েস এবং রিমা এই বিষয়টাকে সায় দেয়। অর্থাৎ বাচ্চারা স্কুলে গিয়েছে, তারা খাচ্ছে, এই ধরনের জিনিসগুলো ঋতু তাদের বলে এবং তারা দুইজনও এই কথায় সায় মেলায়। এরপরে রাতের বেলায় সুরেশ এবং ডেভিড একসাথে বসে কথা বলে আর কেসটা নিয়ে ভাবতে থাকে। ডেভিড সুরেশকে বলে, কুট্টি কানমে যে মীরা নামের একজন সাইকোলজিস্ট আছে, তুমি কি তাকে চেনো? সুরেশ বলে, হ্যাঁ। বলে, তার মা মারা যাওয়ার পরে এখন মীরা এবং তার বাবা তাদের স্টেট দেখাশোনা করে, তাকে ডাকো, সেই আমাদের এই বিষয়ে হেল্প করবে। এরপরে মীরা আর তার বাবাকে দেখানো হয়, দুজনে একসাথে বসে ব্রেকফাস্ট করে। এরপরে মীরা চলে আসে ডেভিডের সাথে দেখা করতে। মীরাকে দেখা যায় ঋতুর মোবাইলের কিছু রেকর্ডিং শুনতে। এরপরে ডেভিড তাকে বলে, যেদিন ছায়া মিসিং হয়েছে তার আগের দিন বা সেই দিনের কোনো মোবাইলের রেকর্ডিং আমরা পাইনি। তখনই ঋতু বলে, আমি সবসময় মোবাইলে রেকর্ড করি না, যখনই আমার কিছু মনে রাখার প্রয়োজন হয় আমি শুধু সেটাই রেকর্ড করি। মীরা বলে, আপনি কি সবসময় ডায়েরি লেখেন? ঋতু বলে, যখনই কোনো জিনিস মনে রাখার প্রয়োজন পড়ে তখনই শুধু লেখি। মীরা জিজ্ঞেস করে, ছায়ার ব্যাপারে আপনি আরও কি কি জানেন? মনে করার চেষ্টা করুন। ঋতু বলে, আমি তেমন কিছু জানি না, আমি শুধু মেয়েটার নিউজ টিভিতে দেখেছিলাম। মীরা জিজ্ঞেস করে, তাহলে সেই নিউজ দেখার পরেই কি সানফ্লাওয়ারের সেই পেন্টিংটা আপনি করেছিলেন? ঋতু বলে, সানফ্লাওয়ারের সেই পেন্টিংয়ের সাথে ছায়ার মিসিং কেসের কোনো সম্পর্ক নেই। কিন্তু দেখা যায় ছায়া যেদিন মিসিং হয়েছিল সে এমন একটা টি শার্ট পরেছিল যেটার ভেতরে সানফ্লাওয়ারের প্রিন্ট ছিল। এরপরে মীরা ঋতুকে জিজ্ঞেস করে, তাহলে এটা বলুন, আপনি বারবার বোগানভিলার পেন্টিংই কেন বানান? ঋতু বলে, সেটাও আমি জানি না। ডেভিড বলে, আর আপনি সেই কলেজ হোস্টেলের সামনে বারবার কেন যান? ঋতু বলে, আমি কি বারবার সেখানে যাই? ডেভিড সিসিটিভি ফুটেজ দেখায় আর বলে, হিসাব করে দেখলে এই পর্যন্ত 7বার আপনি সেখানে গিয়েছিলেন। ডেভিড বলে, আপনার কথা মতো সেদিন রিমা স্যারের সাথে কথা বলেছিল, কিন্তু সেদিন রিমা ছিল না, কারণ রিমা তার হাজবেন্ডের সাথে ত্রিশুরি যাচ্ছিল। সেটারও সিসিটিভি ফুটেজ আমাদের কাছে রয়েছে আর সেখানে তাদের দুজনকে একসাথে দেখা গেছে। মীরা বলে, ভালো করে মনে করার চেষ্টা করুন, সেদিন এমন কিছুকে দেখেছিলেন? কোনো স্মেল, কোনো সাউন্ড, যে কোনো কিছু? ঋতু শুধু বারবার মনে করতে থাকে যে সেদিন ছায়ার সাথে একজন মহিলা কথা বলছিল, কিন্তু সেটাকে তার মুখ দেখা যাচ্ছিল না। যখনই সে মনে করতে যাবে তখনই ডেভিড বলে, ঠিক আছে, আমরা আবার কালকে কথা বলবো। ঋতু সেখান থেকে বের হয়ে আসে আর বের হওয়ার পরপরই তার সেটা মনে পড়ে। দেখা যায় সেদিন ছায়ার সাথে ঋতু নিজেই কথা বলছিল। এদিকে রয়েস বিজুর সাথে দেখা করতে আসে। বিজু তাকে বলে, আমরা পুলিশের ভয়ে সবকিছু ছেড়ে এখানে চলে এসেছি, কিন্তু এখানেও আবার সেই পুলিশের ঝামেলা। রিমা বলে, আমার হাজবেন্ডের ব্যাপারে পুলিশ জেনে গেলে সমস্যা হবে, আমরা আর ঝামেলায় জড়াতে চাই না। রাইস তাকে রিকোয়েস্ট করে, রিমাকে ছাড়া ঋতুকে কেউ সামনে রাখতে পারে না, আমি কথা দিচ্ছি এমনটা আর কখনো হবে না। রিমা এবং বিজু তাতে কনভিন্স হয় আর রাজি হয় আবারও ঋতুর দেখাশোনা করার। এরপরেই দেখা যায় ব্রিজের নিচে একটি লাশ পাওয়া যায়। সেখানে পুলিশ চলে আসে, ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকও চলে আসে আর সেখান থেকে পুলিশ একটা ব্রেসলাইট পায়। এদিকে দেখা যায় ঋতু আর রিমা একসাথে বসেই কথা বলছিল। রিমা অনলাইন থেকে নতুন জুতা অর্ডার করেছিল, সেটা পরেই দেখছিল। ঋতু বলে, অনলাইন থেকে কিভাবে অর্ডার করতে হয় আমাকে একটু দেখিয়ে দিও, আমিও অর্ডার করব। রিমা বলে, আপনি নতুন একটি ব্রেসলেট অর্ডার করলেই পারেন, আপনার এটা তো হারিয়ে গেছে। ঋতু বলে, আমারটা কি সত্যিই হারিয়ে গেছে? রিমা বলে, হ্যাঁ, সেই দিন হসপিটালে যাওয়ার পরে আমরা সেটা খুঁজে পাইনি। এরপরে রিমা বলে, ম্যাডাম, আমরা সব জায়গায় খুঁজলেও গাড়িতে খুঁজিনি, চলুন গাড়িতে একবার খুঁজে দেখি। তারা দুজনেই পুরো গাড়িটা তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও পায় না।
এরপরে রিমা বলে, ম্যাডাম, ওই দিন হসপিটাল থেকে আসার পরে গাড়িটা তো সার্ভিসিং এর জন্য দেওয়া হয়েছিল, হয়তো ব্রেসলেটটা সেখানেই মিসিং হয়ে গেছে, সেখানে যে আমরা খুঁজে দেখতে পারি। ঋতু বলে, হ্যাঁ, তুমি এখনই বিজুকে ডাকো। বিজুকে নিয়ে তারা সেই সার্ভিসিং সেন্টারে চলে আসে। সেখানে আসার পরে ঋতু কিছুই বলতে পারছিল না। রিমা অবশেষে সেই লোকটাকে বলে যে কিছুদিন আগে একটা গাড়ি এখানে সার্ভিসিং এর জন্য দেওয়া হয়েছিল, কিন্তু সেই গাড়িটাতে একটা ব্রেসলেট ছিল, কিন্তু সেই ব্রেসলেটটা এখন আর তারা খুঁজে পাচ্ছে না। বিজু বলে, আমরা চাই সেটা চেক করে দেখা হোক। সেই লোকটা গাড়ির ডিটেলস জানতে চায়, ঋতু সেটাও বলতে পারে না। অবশেষে বিজু সেই গাড়ি নাম্বারটা বলে। সেই গাড়ি নাম্বার দিয়ে সেই লোকটা চেক করার পরে বলে, এই গাড়ি তো সার্ভিসিং এর জন্য এখন আসেনি, গত 4 মাস আগে এসেছিল। এটা শোনার পরে তারা তিনজনই অবাক হয়ে যায় আর সেখান থেকে চলে আসে। এরপরে তারা হসপিটালে চলে আসে আর হসপিটালের একজন দারোয়ানের সাথে বিজু কথা বলে আর বলে, ঋতু বলছিল যে গত সপ্তাহে তার হসপিটালে এসেছিল গাড়ি নিয়ে, আর তাদের গাড়িতে একটা ব্রেসলেট ছিল, আর সেই ব্রেসলেটটা মিসিং। সেই দারোয়ান বলে, এটা আমাকে কেন জিজ্ঞেস করছো? সেই দিন তো এই ম্যাডামই গাড়ি চালিয়ে এখানে এসেছিল, তাকে জিজ্ঞেস করো। বিজু বলে, ম্যাডাম গাড়ি চালাতে পারে না। তখন সেই দারোয়ান বলে, তোমাকে কে বলেছে? সে খুব ভালো গাড়ি চালাতে পারে, আমি নিজে সেদিন দেখেছি। বিজু বলে, তুমি সেদিন মদ খেয়েছিলে, তাই এরকম বলছো। আমরা সবাই জানি ম্যাডাম গাড়ি চালাতে পারে না। তখনই সেই লোকটা হসপিটালের সিসিটিভি ফুটেজ সবাইকে দেখায়, যেখানে দেখা যাচ্ছিল সেদিন আহত রয়েসকে নিয়ে ঋতু হসপিটালে এসেছিল নিজেই গাড়ি চালিয়ে। এটা দেখার পরে ঋতু নিজে অবাক হয়ে যায়। গাড়িতে আসার পরে ঋতু রিমাকে বলে, আমি কি সত্যি গাড়ি চালাতে পারি? রিমা বলে, আমিও তো সেটাই বুঝতে পারছি না। বাসায় আসার পরে রিমা তার বাড়িতে চলে যায় আর রয়েস একটু পরেই বাড়ি ফেরে। সেখানে রয়েস যখনই ঋতুর কাছে আসে তখনই ঋতু তাকে জিজ্ঞেস করে, কার সার্ভিসিং এর জন্য কোথায় দিয়েছিলে? তখন রয়েস বলে, সবসময় যেখানে দিই সেই সার্ভিস সেন্টারেই দিয়েছিলাম। ঋতু বলে, গাড়ি সেখানে যায়নি। তুমি আমাকে এরকম মিথ্যে কথা কিভাবে বলতে পারলে? রয়েস বলে, মিথ্যে বলিনি, আসলে পুরো গাড়িতে রক্ত লেগেছিল, আর এই জন্যই গাড়িটা সার্ভিস সেন্টারে না দিয়ে লোকাল একটা ওয়ার্কশপে দিয়েছিলাম। ঋতু বলে, আমি কি গাড়ি চালাতে পারি? রয়েস বলে, হ্যাঁ। ঋতু বলে, কিভাবে? কিভাবে আমি গাড়ি চালাতে পারি? রয়েস বলে, আমি তোমাকে শিখিয়েছি। আমি ব্রেসলেট খোঁজার জন্য হসপিটালে গিয়েছিলাম, আর সেখানে যাওয়ার পরে সিসিটিভিতে দেখতে পেলাম আমি তোমাকে ড্রাইভ করে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। সেই দিন রাতে আসলে কি হয়েছে আমাকে খুলে বলো। তখন রয়েস বলতে থাকে, সেই দিন চোর এসে তার মাথায় আঘাত করেছিল। এরপরেই যখন রয়েসের জ্ঞান ফেরে সে দেখতে পায় পাশেই ঋতু অজ্ঞান অবস্থায় পড়েছিল, আর এরপরেই সে চোরকে দেখতে পায়। কোনো পথ খোলা না পেয়ে রয়েস সেই টেবিল ল্যাম্প দিয়েই চোরের মাথায় আঘাত করে, আর চোরে আঘাত পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। রয়েস এবং ঋতু দুজনে গাড়ি নিয়ে সেই চোরকে ফলো করতে থাকে। চোর একটা সময় পালাতে পালাতে ব্রিজ থেকে নিচে পড়ে যায়, আর অন্যদিকে রয়েসও রাস্তার মাঝেই অজ্ঞান হয়ে যায়। এরপর ঋতু নিজেই রয়েসকে ড্রাইভ করে হসপিটালে নিয়ে আসে, আর এটাই ঘটেছিল সেই রাতে। রয়েস বলে, আমি তোমাকে এই কথাগুলো এর আগেও 2 বার বলেছি, তুমি প্রত্যেকবার ভুলে যাও। তখনই ঋতু কাঁদতে থাকে আর রয়েসকে সরি বলে। আসলে পুলিশ সেই দিন যে লাশটা পেয়েছিল সেটাই চোরেরই লাশ ছিল, যে মাথায় আঘাত পেয়ে দৌড়াতে যেয়ে ব্রিজের ওপর থেকে পড়ে যায় আর মারা যায়। আর সেই চোরের কাছেই পুলিশ সেই ব্রেসলেটটা পায়। এরপরে ঋতুকে আবারও থানায় ডাকা হয়। সুরেশ খেয়াল করে ঋতুর হাতে ঠিক একই রকম ব্রেসলেট ছিল। এরপরে ডেভিড এবং মীরা তাকে আবারও জিজ্ঞাসাবাদ করে যে ছায়ার সাথে তার কোথায় দেখা হয়েছিল, সে রিমার নাম কেন বলল, কিন্তু কোনো কিছুরই উত্তর ঋতু ঠিকঠাকভাবে দিতে পারে না। ডেভিড রেগে যায় আর বলে, আমার মনে হচ্ছে আপনি জেনে শুনে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এতে সে ধমকে ওঠে আর এই জন্য ঋতু সেখানে বসেই কাঁদতে থাকে। ঋতুকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় আর রয়েসকে ডাকা হয়। রয়েসকে বলা হয়, ঋতু নিশ্চয়ই ছায়ার ব্যাপারে কিছু জানে, কিন্তু সে আমাদের কাছ থেকে লুকাচ্ছে। রয়েস বলে, হয়তো জানে, আবার হয়তো জানে না। হয়তো ছায়ার সাথে সে কোথাও কখনো কথা বলেছে। আসলে যখনই সে আমার সাথে হসপিটালে দেখা করতে আসে, সে আর রিমা সেই কলেজ রোডে যায় শপিং করার জন্য, হয়তো তখনই তাদের সাথে কথা হয়েছে। আবার এমনও হতে পারে সে টিভিতে ছায়ার ছবি দেখার পরে নিজের মনের মধ্যে একটা গল্প বানিয়ে ফেলেছে। ডেভিড একটু রেগেই যায়। সে রয়েসকে বলে, আমাদের উপরে এই কেসটা নিয়ে প্রেশার অনেক, সেটা আপনাকে আগেই বলেছি। শুধুমাত্র আপনার স্ত্রীর অবস্থা দেখে আমরা আপনাদের সাথে কঠোরভাবে ব্যবহার করছি না। এরপরেই দেখা যায় ঋতু আর রয়েস বাসায় চলে আসে। ঋতু পেন্টিং করছিল, তখনই রিমা তাকে লন্ড্রিতে দেওয়ার জন্য কাপড় দিতে বলে। ঋতু বলে,
তুমি বাচ্চাদের কাপড়গুলো নিয়ে নাও, আমি আমারটা দিচ্ছি। তখনই বাসায় এসে সে কিছু কাপড় দেওয়ার জন্য ওঠাতে যাবে। বিছানার চাদর যখনই ওঠাতে যাবে তখনই সে 2টি কাগজের টুকরো দেখতে পায়। রিমা তখনই চলে আসে আর তাকে দেখার পরেই কাগজের টুকরো দুটো সে লুকিয়ে ফেলে। এরপরে রিমা সেখান থেকে চলে যাওয়ার পরে কাগজের টুকরো দুটো সে নিজেই খুলে পড়তে শুরু করে, যেখানে একটাতে লেখা ছিল সেই রাতে রয়েস চোরটার পিছু করেছিল আর তার মাথায় টেবিল ল্যাম্পটা ভেঙেছিল। অন্যদিকে আরেকটা কাগজে লেখা ছিল আমি ছায়াকে চিনি। এই কাগজটা পড়ার পরে ঋতু অবাক হয়ে যায়। আসলে এই কাগজগুলো ঋতু নিজেই লিখেছিল যাতে কোনো কিছু সে ভুলে না যায়। যখনই সে জানতে পারে যে সে ছায়াকে চেনে, সে হতবাক হয়ে যায়, মনে করার চেষ্টা করে, কিন্তু তার কিছুই মনে পড়ে না। এরপরেই দেখা যায় আবারও ডেভিড এবং মীরা তারা চলে আসে রয়েসের বাসায়। রয়েসকে তারা বলে তারা ঋতুর সাথে আবারও কথা বলতে চায়। ঋতু তখন তার স্টুডিওতে বসে পেন্টিং করছিল। ডেভিড জিজ্ঞেস করে এই ঘরের নাম দেওয়া কেন? রয়েস বলে ঋতু ভুলে যায় আর সেই জন্য নিজেই সে প্রত্যেকটা রুমের নাম দিয়ে রেখেছে। এরপরে রয়েস বলে আমি ওকে ডাকছি, আপনারা হঠাৎ করে ওর সাথে কথা বললে ও আপনাদের চিনতে না পারলে হয়তোবা রিয়েকশন করে বসতে পারে। তখনই ঋতুকে বাইরে ডাকে রয়েস। ডেভিড নিজের পরিচয় দিতে গেলে ঋতু বলে আমি আপনাকে চিনি, আপনার নাম ডেভিড। এটা শুনে ডেভিড কিছুটা অবাক হয়। এরপরেই সে চোরের ছবি দেখায় আর জিজ্ঞেস করে একে চেনেন কিনা। ঋতু বলে না, কে উনি? ডেভিড বলে এই এরিয়ারই একজন কুখ্যাত ক্রিমিনাল, চোরও বলা যেতে পারে। এরপরেই লাশের পাশে পাওয়া সেই ব্রেসলেটটি দেখানো হয়। ডেভিড জিজ্ঞেস করে এই ব্রেসলেটটি দেখতে পাচ্ছেন, এটা চিনতে পারছেন? ঋতু বলে হ্যাঁ, এই ব্রেসলেটটা তো একেবারে আমার মতোই, এই যে আমার হাতেও একটা আছে। অর্থাৎ সেদিন চুরি করার সময় তার ব্রেসলেটটি যে হারিয়ে গিয়েছিল এটা ঋতু ভুলেই গেছে। এরপরে ঋতু বলে আমার বাচ্চাদের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, আমি সেখানে গেলাম। সে চলে যায়। তখনই রয়েস বলে এটা তার নিত্যদিনের অভ্যাস, ও নিজের একটা আলাদা দুনিয়া তৈরি করে ফেলেছে আর ও সবসময় সেটার মধ্যেই থাকে। তখনই ডেভিড জিজ্ঞেস করে এই ব্রেসলেটের কাহিনীটা কি, আমাকে খুলে বলুন। রয়েস সেই রাতে যা হয়েছে সবকিছু খুলে বলে। ডেভিড এই বিষয়ে আর কিছুই বলে না, কারণ যে লোকটা মারা গেছে সে একজন ক্রিমিনাল ছিল আর সে যে এই বাড়িতে চুরি করার উদ্দেশ্যে ঢুকেছে সেটা সিসিটিভি ক্যামেরাতে ডেভিড দেখতে পেয়েছিল, আর এই জন্যই এই বিষয়টা নিয়ে তারা আর কিছু বলে না। এছাড়া রয়েস সেই বাচ্চাদের হ্যালুসিনেশনের ব্যাপারটাও বলে। আসলে মিসগ্যারেজ হয়েছিল 2বার ঋতুর, আর এই জন্য ঋতু সেই 2টি বাচ্চাকে ইমাজিনেশন করতে থাকে। এছাড়া সে ব্রেসলেটের ব্যাপারেও বলে। রয়েস বলে প্রথমে ভেবেছিলাম আমাদের বাসা থেকে কিছুই চুরি হয়নি, পরে সেই ব্রেসলেটের খবরটা জানতে পারি আর আমি দেখতে পাই ঋতু সেই ব্রেসলেটটা খুঁজতে খুঁজতে প্যানিকড হয়ে যাচ্ছিল, কারণ সেটা আমি আমার অ্যানিভার্সারিতে তাকে গিফট দিয়েছিলাম। এরপরে ঠিক একই রকম একটা ব্রেসলেট আমি তাকে এনে দেই। এখন সবকিছু নর্মাল, আর এই জন্যই ব্রেসলেট দেখার পরে তার কিছুই মনে পড়েনি। ডেভিড, মীরা এবং সুরেশ তারা সেখান থেকে চলে যায়। ঋতু যখনই গোসল করছিল সে দেখতে পায় তার শরীরের 2 জায়গায় চোটের চিহ্ন। এটা দেখে সে ভাবতে থাকে এগুলো কি করে হলো। এরপরে সে রান্নাঘরে আসে আর আসার পরেই সেই আমালা কুরিয়েনের সেই কার্ডটা দেখতে পায়। সে রিমাকে বলে এই মেয়েটাকে ফোন করো আর আমাদের বাড়িতে আসতে বলো। সেই আমালা কুরিয়ানকে দিয়ে সিসিটিভি চেক করাতে থাকে ঋতু, আর সেই রাতের ঘটনাটা সে ভালো করে দেখতে পায় চোর কিভাবে তাদের বাড়িতে এসেছিল আর রয়েস কিভাবে তার মাথায় আঘাত করে চোরটা পালিয়ে যায়। সবকিছুই সে খুব ভালো করে দেখে। এরপরে আবারও ঋতুকে কাশতে দেখা যায়। রয়েস বলে তুমি আবারও বাথট্যাবে পড়ে গিয়েছিলে, তোমাকে কতবার বলেছি পানি দিয়ে পুরো বাথট্যাবটা ভরে রাখবে না, এতে তুমি পড়ে যাও বারবার। এরপরে দেখা যায় রয়েসকে আবারও থানায় ডাকা হয়। রয়েস এবার ডেভিডকে বলে আমার স্ত্রী যেসব কিছু মনে করতে পারে না বা জানে না সেটার জন্য বারবার কেন আপনি তাকে ডাকেন। ডেভিড বলে এটা শুধু একটা মেয়ের মিসিং কেস নয়, আরও কয়েকটা মেয়ের মিসিং কেসও এর সাথে জড়িত, আর এই কেসগুলো আমাদের সলভ করতে হবে, তাই চাই আপনারা আমাদেরকে সাহায্য করুন। এরপরেই দেখানো হয় আরও 2টো মেয়ের ছবি, ত্রিশিকা এবং জেনিফার। ত্রিশিকার মিসিং হয়েছিল 19 আগস্ট আর জেনিফার মিসিং হয়েছিল 28 সেপ্টেম্বর। আর দেখা যায় ছবি দুটোতে তারা দুজনেই 2টো টি শার্ট পরেছিল, আর টি শার্টের মধ্যে একটার মধ্যে সাদা খরগোশ, অন্য একটার মধ্যে ব্যাটম্যানের লোগো আঁকা ছিল, ঠিক যেমনটা ঋতু তার পেন্টিংয়ে গেছিল। তার মানে বোঝা যাচ্ছে ঋতু তাদের ব্যাপারে এমন কিছু জানে যেটা তার অবচেতন মনে রাখা আছে, কিন্তু সেটা সে কোনোভাবেই মনে করতে পারছে না। ডেভিড আর মীরা এরপরে ঋতুকে সেই 2টি মেয়ের ছবি দেখানো হয়, কিন্তু ঋতু বলে এদেরকে সে চিনে না। ঋতু সেখান থেকে চলে যাওয়ার পরে ডেভিড রয়েসকে বলে ঋতু যে জায়গায় ট্রিটমেন্ট করে অর্থাৎ ডক্টর মানু
তার নাম্বারটা দিন, আমরা তার সাথে কথা বলবো। এরপরেই দেখা যায় ডেভিড আর মীরা সেখানে চলে আসে, যেখানে ঋতু ট্রিটমেন্ট নেয়। ডক্টর মানু তার সাথে কথা বলতে থাকে। ডক্টর মানু বলে, হ্যাঁ, গত ৮ বছর ধরে সে আমার রোগী। এরপরে ঋতু যে রুমে ছিল সেই রুমটাতে নিয়ে আসা হয়। আর সেখানে আসার পরে মীরা দেখতে পায় সেই রুমের জানালা দিয়ে কিছু লাল ফুলের গাছ দেখা যাচ্ছে, যে ধরনের ফুল গাছ ঋতু তার পেন্টিংয়ে আঁকে। এটা দেখে মীরা বুঝতে পারে আসলে সে যা দেখে সেটাই তার সাবকনসিয়াস মাইন্ডে সে এঁকে ফেলে। এরপরে মীরা সেই ডক্টরের কাছে ঋতুর আঁকা সেই ছবিগুলোর ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর বলে, ছবিগুলো থাকলে এখানেই থাকবে, কোথায় আছে আমি সেটা ঠিক করে জানি না। ডেভিড সেই ৩টা মেয়ের ছবি দেখায় আর জিজ্ঞেস করে এদের কাউকে চেনেন কিনা। ডক্টর মানু বলে, না, এদের কাউকেই সে চেনে না। ঠিক তখনই দেখা যায় ডক্টর মানুকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছিল এতে সে কিছুটা বিরক্ত হচ্ছিল। ডেভিড সেই ডক্টর মানুকে জিজ্ঞেস করে, আপনি কি রোগীদের সাথে মাঝে মাঝে হাঁটতে বের হন? ডক্টর মানু আজও কিছুটা বিরক্ত হয় আর বলে, হ্যাঁ, মাঝে মধ্যে বের হতাম, কারণ তাদের সাথে কথা বললে তাদের মানসিক অবস্থা জানা যেত। এরপরে মীরা আর ডেভিড সেখান থেকে চলে আসে, কারণ ডক্টর মানু তাদের কথায় বিরক্ত হচ্ছিল। এরপরে ঋতুকে দেখা যায় তার ডায়েরিতে আবারও ছোট ছোট করে কিছু লিখে সেই কাগজগুলো ছিঁড়ে ভাঁজ করে রাখছিল। অন্যদিকে মীরা রয়েসের সাথে তার ক্লিনিকে দেখা করতে আসে এবং বলে, আমি তার সাথে একা একটা থেরাপি নিতে চাই, EMDR থেরাপি। তখনই রয়েস বলে, ওর অবস্থা খুবই খারাপ। মীরা বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমাদেরই বা পুলিশেরই বা কি করার আছে? কোনো ডেড বডি আমরা এখনো পাইনি, পুলিশ কোনো র্যানসম কল বা অন্য কিছুও পায়নি, কিন্তু তাদের তো খুঁজে বের করতে হবে। তাই এই মেয়েগুলোকে খুঁজে বের করতে যতটা সহযোগিতা করা দরকার আপনি করুন, আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার সাইডেই রয়েছি। রয়েস বলে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট রয়েছে। ঋতুকে কখনো বলবেন না যে ওর বাচ্চা নেই, কারণ এই বিশ্বাসটা নিয়েই ও এতদিন বেঁচে আছে। এই বিশ্বাসটা ভেঙে গেলে ও একেবারেই ভেঙে পড়বে। দেখা যায় সেই EMDR থেরাপি দেওয়ার জন্য ঋতুকে নিয়ে আসা হয়। মীরা তাকে বলে, আপনি এখানে বসে আপনার সবথেকে ভালো মুহূর্তগুলো মনে করতে থাকুন, আর এই লাইটটা যেদিকে যাচ্ছে আপনি শুধু সেটার দিকেই তাকিয়ে থাকুন, আর এর মধ্যেই আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। ঋতুকে দেখা যায় তার বাচ্চাদের সাথে কাটানো সময়গুলোর কথা মনে করতে থাকে আর সেই লাইটের দিকে তাকিয়ে থাকে। তখনই মীরা তাকে সেই ৩টি মেয়ের কথা জিজ্ঞেস করে। প্রত্যেকটি মেয়ের কথা জিজ্ঞেস করতেই ঋতুর একটা কথাই মনে পড়ে, সে জঙ্গলের মাঝ দিয়ে দৌড়াচ্ছে, আর দৌড়াতে দৌড়াতে একটা সময় সে একটি পুকুরে পড়ে যায় আর তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। থেরাপির পরে মীরা রয়েসকে জিজ্ঞেস করে, ঋতু যে পুকুরটার কথা বলেছে সেটা কি আপনি চেনেন? রয়েস বলে, না, হয়তো ছোটবেলার ওর গ্রামের কোনো পুকুরের কথা হবে। এরপরেই দেখা যায় ঋতুকে সেই ৩টা জায়গায় নিয়ে আসে যেখান থেকে ছায়া, ত্রিশিকা এবং জেনিফার মিসিং হয়েছিল। কিন্তু সেই জায়গাগুলো দেখার পরেও ঋতুর কোনো কিছুই মনে পড়ে না যে এই ৩টা মেয়ের ব্যাপারে সে কি কি জানে। এরপরে দেখা যায় মীরা ঋতু এবং রিমাকে নিয়ে সেই আর্ট গ্যালারিতে চলে আসে আর সেখানে লোকটার সাথে কথা বলতে থাকে। মীরাকে জিজ্ঞেস করে, এদেরকে আপনি চেনেন কিনা? লোকটা বলে, হ্যাঁ, এরা প্রত্যেক সপ্তাহে পেন্টিং নিয়ে আসে আমার কাছে। মীরা জিজ্ঞেস করে, ওনার পেন্টিংগুলো কে কেনে? আমি তার সাথে দেখা করতে যাই। তখনই সেই লোকটা সবকিছু বলে দেয় যে রয়েসই ঋতু ম্যাডামের পেন্টিংগুলো কেনে, আর এতে আমার ১,০০০ টাকা করে লাভ থাকে। তখনই ঋতুকে সে জিজ্ঞেস করে রয়েসকে এখন কোথায় পাওয়া যাবে। মীরা সেই ফার্ম হাউসে চলে আসে, কারণ রয়েস তখন সেই ফার্ম হাউসেই ছিল। এরপরে মীরা রয়েসকে সেখানে আসার পরে বলে, আর্ট গ্যালারি সেই লোকটার সাথে আপনার কি ডিল হয়েছে? রয়েস বলে, আসলে ও ঋতুর প্রত্যেকটা পেন্টিং ৩,০০০ টাকা করে কেনে, আর আমি ওকে ৪,০০০ টাকা দেই, এতে ওর ১,০০০ টাকা করে লাভ থাকে। আসলে ঋতু যাতে কন্টিনিউয়াসলি পেন্টিংগুলো করতে থাকে এই জন্যই আমি এমনটা করি। তখন সেই পেন্টিংগুলো মীরা দেখতে চায়। সেই ঘরটাতে মীরাকে নিয়ে যাওয়া হয়। মীরা সেই পেন্টিংগুলো দেখে। এরপরে মীরা রয়েসকে জিজ্ঞেস করে, এই ফার্ম হাউসটা কি আপনার নিজস্ব সম্পত্তি? তখনই রয়েস বলে, না, এটা আমার দাদার। আসলে সবার কাছে সবার বাবাই হিরো হয়, কিন্তু আমার কাছে আমার দাদা। এরপরে তাকে ড্রিঙ্কস অফার করে রয়েস, কিন্তু মীরা বলে, না, আমাকে ড্রাইভ করে যেতে হবে। এরপরেই মীরা যে জানালার পাশে দাঁড়িয়েছিল সেটার পর্দা সরাতেই সে দেখতে পায় ঋতু যে পেন্টিংগুলো আঁকত সেই একই রকম ফুল গাছগুলো সেখানেও ছিল। মীরা রয়েসকে জিজ্ঞেস করে, ঋতুকে এগুলোরই পেন্টিং করত? রয়েস বলে, হ্যাঁ, মনে হয়, কারণ ওর বোগানভিলার সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। যখন আমাদের প্রথম বিয়ে হয়েছিল মাঝে মধ্যেই আমরা এখানে থাকতাম, সময় কাটাতাম। মীরা তাকে জিজ্ঞেস করে, আপনি কি রাতেও এখানে থাকেন? রয়েস বলে, না, আমার স্ত্রীর কথা তো জানেনই, রাতে আমি এখানে থাকতে পারি না।
এরপরে হঠাৎ করেই মীরা ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায়। এটা জিজ্ঞেস করে সে রয়েসকে, আর বলে, এটা কিসের শব্দ? আপনি কি এখানে পিগ পালেন? তখনই রয়েস বলে, আমি এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল আরো অনেক কিছুই পালি। অন্যদিকে মীরা একটু ঘাবড়ে যায়। সে বলে, আমি এখনই এখান থেকে চলে যাব। মীরা তাড়াতাড়ি চলে যায়, আর সে বারবার আর চোখে পেছনে তাকিয়ে ডক্টর রয়েসকে দেখতে থাকে। যখন সে গাড়ি চালিয়ে আসছিল তখন সে বারবার দেখছিল। অন্যদিকে ডক্টর রয়েসও মীরা যে এমনটা তাড়াহুড়ো করলো সেটা খেয়াল করে, আর পেছনে শুধু তাকিয়েই থাকে। এরপরে রাতের বেলায় রয়েস আর ঋতুকে বাইরে যেতে দেখা যায়। সকালে ঘুম থেকে উঠেই রয়েস চাদরের নিচ থেকে ছোট্ট কাগজ কয়েক টুকরো বের করে, কারণ সে জানত এখানে সবসময় ঋতু যেসব কথা মনে করা দরকার সেগুলো লিখে রাখে। সেই কাগজগুলো পড়তে একটার ভেতরে সে লেখা দেখতে পায় যে মীরা এখানে এসেছিল আর তার সাথে কথা বলেছে। এছাড়া আগামীকাল মীরা তাকে ফার্ম হাউসে নিয়ে যেতে চেয়েছে। অন্যদিকে আরও একটা কাগজে লেখা দেখতে পায় মীরা তাকে বলেছে তাদের কোনো বাচ্চা নেই। আরও একটি কাগজে লেখা দেখতে পায় মীরা বাচ্চাদের সেই পেন্টিং দুটো তার সাথে করে নিয়ে গেছে। রয়েস যেটার ভেতরে মীরা বলেছিল যে তাদের কোনো বাচ্চা নেই, সেই কাগজের টুকরোটা নিচের কাছে রেখে দেয়, আর বাকি টুকরোগুলো সেই চাদরের নিচেই সে রেখে দেয়। কিছুক্ষণ পরে ঋতু ঘুম থেকে ওঠে। সেও চাদরের নিচ থেকে সেই কাগজের টুকরোগুলো বের করে পড়তে থাকে, যেটার ভেতরে একটাতে লেখা ছিল সে মীরাকে বাচ্চাদের সেই পেন্টিংগুলো দিয়ে দিয়েছে। অন্য একটাতে লেখা ছিল যে মীরা তাকে আজকে ফার্ম হাউসে নিয়ে যাবে। ফার্ম হাউসের লেখাটা পড়তেই তার কানে সে পিগের আওয়াজগুলো আসে, যেগুলো শুনে সে বমি করতে থাকে। এরপরে রয়েসকে দেখা যায় বাচ্চাদের রুমে আসতে। ঋতু তাকে বলে, তুমি এখানে কি করছো? রয়েস বলে, কিছু না, আমার মনে হচ্ছে বাচ্চাদের রুম থেকে কিছু মিসিং। ঋতু বলে, মীরা সেই পেন্টিং দুটো নিয়ে গেছে। কিন্তু দেখা যায় এই কথাটা বলতে যে সে খুব ভয় পাচ্ছিল। তখনই রয়েস বলে, ঠিক আছে, সেই পেন্টিংগুলো নিয়ে ওই বা কি করবে, এসব কথা বাদ দাও। যাও, তুমি গোসল করে নাও, আমরা একসাথে খাবার খাবো। রয়েস ঋতুকে সেখান থেকে নিয়ে যায়। একটু পরেই দেখা যায় ডেভিড এবং সুরেশ সেখানে চলে আসে। ডেভিড সাথে সাথে সুরেশকে বলে সেই বাড়ির সিসিটিভি ক্যামেরা চেক করার জন্য। অন্যদিকে ডেভিড কথা বলতে থাকে রয়েসের সাথে, আর জিজ্ঞেস করে শেষবারের মতো মীরাকে সে কখন দেখেছিল। তখনই ঋতু উত্তর দেয় যে গতকালকে। ডেভিড জিজ্ঞেস করে কখন? ঋতু বলে, হয় দুপুরে, না হলে সন্ধ্যায়, ঠিক মনে নেই। ডেভিড জিজ্ঞেস করে, আপনার সাথে কি কথা হয়েছিল মীরার? কিন্তু ঋতু সবকিছু ভুলে গেছে, বলে আমার মনে নেই। রয়েস বলে, ঋতু বলছিল সে মীরাকে ফোন করতে গিয়েছিল, কিন্তু তার ফোনটা বারবার বন্ধ পাচ্ছে। রয়েস বলে, স্যার কি হয়েছে? ডেভিড বলে, গতকাল থেকে মীরা মিসিং। ওর বাবা বলেছে রাতের বেলা একটা গাড়ির হর্ন শুনে মীরা বাইরে বের হয়ে আসে, আর এরপর থেকেই মীরাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই সুরেশ ডেভিডকে ডেকে কিছু ফুটেজ দেখায়। সেই ফুটেজে দেখা যায় গতকাল রাতে মীরা এখানে এসেছিল, ঋতুর সাথে অনেকক্ষণ কথাও বলেছে, আর যাওয়ার সময় ঋতুর কয়েকটা পেন্টিং সে তার সাথে নিয়ে যায়। আর মীরা যখন এখানে এসেছিল ডক্টর রয়েস তখন বাসায় ছিল না। মীরা যাওয়ার কিছুক্ষণ পরে ডক্টর রয়েস বাড়িতে ফেরে। এছাড়া রাতে যে তারা কোথাও বের হয়েছিল সেটাও দেখে ডেভিড। জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলেন। রয়েস বলে, আমরা দুজনেই বাইরে ডিনার করতে গিয়েছিলাম। সেই রেস্টুরেন্টের নামও জিজ্ঞেস করে ডেভিড। ডেভিড আর সুরেশ সেখান থেকে চলে যায়। এরপরে রয়েসকে দেখা যায় তারা হুড়ো করে রেডি হতে। সে জিজ্ঞেস করে রিমা এখন আসছে না কেন? আমাকে ফার্ম হাউসে যেতে হবে, মরিচ কেনার জন্য একজন ক্রেতা আসবে। ঋতু বলে, তুমি চলে যাও, আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু রয়েস বলে, তা হয় না। একটু পরেই দেখা যায় রিমা চলে আসে, আর রয়েস ফার্ম হাউসে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। ফার্ম হাউসে আসার পরেই সে ভেতরে ঢুকে যায়। এরপরেই দেখা যায় সে কিছু মাংস গরম করে সেই ফার্ম হাউসের কুকুরদের খাওয়ায়। এরপরে বসে বসে ড্রিঙ্কস করতে থাকে, আর তার গ্র্যান্ডফাদারের ছবিটা ভালো করে দেখতে থাকে। তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রয়েস যখন ছোট ছিল তার মা তাকে নিয়ে সেখানে চলে আসে, কিন্তু রয়েসের নানা তার বাবা মায়ের বিয়েটা কখনো মেনে নেয়নি। এই জন্য তার মেয়ে যখন নিজের ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসে তখন সে রয়েসের বাবাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এদিকে দেখা যায় রয়েসের তার নানার প্রতি অনেক আগ্রহ ছিল, সে তার সবকিছু ফলো করত। এরপরই দেখা যায় একদিন রয়েস তার নানার লাঠি দেখতে যেয়ে তার হাত কেটে ফেলে, কারণ সেটার ভেতরে একটা চাকু ছিল। রয়েসকে দেখা যেত সেখানেরই এক কাজের মহিলার ছোট্ট মেয়ের সাথে সে খেলত, কিন্তু এটা রয়েসের মা কখনোই মেনে নিত না। সে রয়েসকে বারবার বকাঝকা করত। একদিন রয়েস অনেক আগ্রহ নিয়ে তার নানার চেয়ারে বসে এবং লাঠি ধরে থাকে। তখনই রয়েসের নানা সেখানে চলে আসে আর বলে, এই সব কিছুই তোমার। এরপরে একটা উৎসব হতে দেখা যায়, যেখানে সবাই খাওয়া দাওয়া করছিল।
নাচ গান করছিল। এরপরে রয়েসকে দেখা যায় রাতে একা একা বাড়ি ফিরতে। ঠিক তখনই সে দেখতে পায় কয়েকজন লোক দুটি মেয়েকে ধরে নিয়ে আসছে, যাদের মধ্যে দুটি মেয়েকেই রয়েসের নানা তার সাথে করে নিয়ে যাচ্ছে জোর করে। যদিও মেয়ে দুটি অনেক রিকোয়েস্ট করছিল কেঁদে কেঁদে তাদের ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ কারো কথা শুনছিল না। রয়েস সেদিন ভয়ে পালিয়ে এসেছিল, কিন্তু পরদিন আবারও সে একইভাবে লুকিয়ে দেখতে থাকে তার নানা আসলে এই মেয়েগুলোর সাথে কি করে। সে দেখতে পায় প্রত্যেকদিনই তার নানা একটি মেয়েকে জোর করে তার সাথে নিয়ে যায়। এরপরে রয়েস দেখতে থাকে তার নানা সেই মেয়েগুলোর সাথে কি করে। আসলে তার নানা মেয়েগুলোকে রেপ করে সেখানে মেরে ফেলত। এরপরে তার লোক দিয়ে লাশগুলোকে কেটে টুকরো টুকরো করে সেখানকার কুকুরগুলোকে দিয়ে খাইয়ে দিত। আর এরপর থেকেই রয়েস তার নানার সবসময় পিছু করত। সে কি করত না করত সবসময় খেয়াল রাখত। সে একদিন দেখতে পায় রয়েসের নানার হয়ে যে লোকটা কাজ করত, মানে সবথেকে বিশ্বস্ত লোকটা, সেই লোকটাকেও দূরে পাঠিয়ে দিয়ে রয়েসের নানা সেই লোকটার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। আর রয়েস জানালার ছিদ্র দিয়ে সেটা দেখতে থাকে, আর মহিলাও এটা খেয়াল করে। এরপরেই রয়েস সেই মহিলার বাড়ির সামনে কয়েকদিন দাঁড়িয়ে থাকে। একদিন রাতে জানালা দিয়ে সে উকিমের আবারও দেখার চেষ্টা করে। ঠিক তখনই সেই মহিলা সেখানে চলে আসে আর রয়েসকে টেনে ঘরের ভেতরে নিয়ে যেয়ে দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ রয়েস ছোটবেলা থেকেই মেয়েদের নেশায় মগ্ন ছিল। এরপরেই ঘটনা প্রেজেন্টে চলে আসে। রয়েসকে দেখা যায় তার নানার সেই লাঠিটা নিয়ে সেই ফার্ম হাউসের নিচের একটি রুমে আসে, গোপন রুমে। আর সেখানেই দেখা যায় একটি টেবিলের উপরে সে মীরাকে অজ্ঞান অবস্থায় বেঁধে রেখেছিল, অর্থাৎ মীরাকে সেই কিডন্যাপ করেছিল। এদিকে বাড়িতে বসে ঋতু মীরার কথা ভাবতে থাকে, মনে করার চেষ্টা করে মীরা তাকে গতকাল কি বলেছিল, কিন্তু সে কিছুই মনে করতে পারে না, এজন্য চিৎকার করে। তখনই সেখানে রিমা চলে আসে আর বলে কি হয়েছে। ঋতু বলে গতকাল মীরা এখানে এসেছিল, তুমি তো দেখেছ। রিমা বলে আমি তো তার আগেই চলে গিয়েছিলাম, আমি তো আপনাকে বলেও গিয়েছিলাম মনে করে দেখুন। ঋতু বলে আমি যতই মনে করতে চাই তত ভুলে যাই। রিমা বলে আপনি তো ভয়েস রেকর্ড করেন, সেটা দেখুন। ঋতু বলে আমি আমার ভয়েস রেকর্ডিং আর প্রিন্টিংয়ের ছবি তোলা কিছুই পাচ্ছি না। রিমা বলে আপনি যদি কিছু চেক করতে চান সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। ঋতু বলে সেটা কিভাবে চেক করব। রিমা বলে সেই মেয়েটাকে ডাকুন, মালা কুরিয়েন, যে সিসিটিভি লাগিয়ে দিয়ে গিয়েছিল। ঋতু বলে মালা কুরিয়েন না, আমালা কুরিয়েন। অর্থাৎ ঋতুর কিছু কিছু জিনিস এখন মনে পড়ছে। এরপরে সেই মেয়েটিকে ডেকে এনে সিসিটিভি ফুটেজ চেক করে আর দেখতে পায় যে সে যা বলেছে এবং রয়েস যা বলেছে একই, অর্থাৎ মিলে গেছে। মীরা কালকে এখানে এসেছিল, আর মীরা যখন এসেছিল তখন রয়েস ছিল না, আর রয়েস এসেছিল তারপরে। এরপরে রাতে মীরা এবং রয়েস দুজনে একসাথে বাইরে গিয়েছিল। এরপরে ঋতু বলে মীরা আমাকে যা বলেছে নিশ্চয়ই আমি কাগজে লিখে বিছানার নিচে রেখে দিয়েছি। সেগুলো সে খুঁজে বের করতে যায়, কিন্তু দেখা যায় সেখানে কোনো কাগজ নেই। সব সিসিটিভি ফুটেজ দেখার পরে ঋতু রিমাকে জিজ্ঞেস করে এখন রয়েস কোথায়। রিমা বলে ট্রাক যেহেতু নিয়ে গেছে নিশ্চয়ই ফার্ম হাউসে রয়েছে। ঋতু বলে বিজুকে ডাকো, আমরা এখনই ফার্ম হাউসে যাব। তারা ফার্ম হাউসে যাওয়ার পথেই একটা বাড়ি দেখে ঋতু বিজুকে গাড়ি থামাতে বলে, আর সেই বাড়িটা ছিল মীরার বাড়ি। রিমা ভেতরে যে চেক করে দেখে আসতে যায়, কিন্তু যখনই রিমা চেক করে আসছিল তখনই সে রিমার মধ্যে মীরাকে কল্পনা করে, আর বিজু যেখানে দাঁড়িয়েছিল সেখানে সে রয়েসকে কল্পনা করে। রিমা এসে তাকে বলে আসলে ম্যাডাম গতকাল রাতে কেউ একজন এসে গাড়ির হর্ন বাজিয়েছিল, সেটা দেখার জন্যই মীরা ম্যাডাম নিচে নেমেছিল। এরপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপরে তারা আবারও সেই ফার্ম হাউসে চলে আসে, আর ফার্ম হাউসে গাড়ির শব্দ শুনতেই রয়েস তাড়াতাড়ি মীরাকে একটা ইঞ্জেকশন দিয়ে ওপরে চলে আসে এবং কুকুরের ঘরের দরজাগুলো খুলে রেখে এরপরে ঠিকঠাকভাবে সেজে সে বাইরে চলে আসে। বাইরে আসার পরে ঋতু রয়েসকে বলে মীরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রয়েস বলে মীরা কোথায় যেতে পারে, ঠিক আছে তুমি টেনশন করো না, আমরা একসাথে খুঁজব, তুমি ভেতরে এসে বসো। এরপর সে রিমাকেও বলে তুমি এসে বসো, ম্যাডামের পাশে বসো, আমি যে বিজুর সাথে দেখা করে আসছি। এটা বলে ঘরের দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয়, আর সে বিজুর কাছে যেই হঠাৎ করে বিজুকে মারতে শুরু করে, আর সেখানে একের পর এক বিজুকে আঘাত করে তাকে সেখানে প্রচণ্ড আহত করে ফেলে। এরপরে গাড়ির ভাঙা হেডলাইটের কাজ দিয়ে বিজুর গলায় আঘাত করে সেখানেই তাকে মেরে ফেলে। অন্যদিকে দরজা দিয়ে এগুলো দেখার পরে ঋতু এবং রিমা অবাক হয়ে যায়। রিমা চিৎকার করতে থাকে। তখনই দেখা যায় ঋতুর দরজার কাজ ভেঙে বাইরে বের হয়ে আসে। একটা সময় ঋতু রিমাকে বলে তুমি পালিয়ে যাও। ঋতু আসলে বুঝতে পেরেছিল
যে রয়েসই এইসবের পেছনে রয়েছে। এজন্য সে রিমাকে পালিয়ে যেতে বলে। কিন্তু রিমা যখনই পালাতে যাবে রয়েস তাকে ধরে ফেলে আর তাকে মেরে সেখানে অজ্ঞান করে ফেলে। এরপরে সে ঋতুকে বলে, আমি তোমার রয়েস, তোমার হাজব্যান্ড, তুমি আমার কথা শোনো, তুমি আমার সাথে এসো। ঋতুকে দেখা যায় এক মুহূর্তে সে সবকিছু ভুলে যায়। রয়েস ঋতুকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে রয়েসকে দেখা যায় রিমার ডেড বডিটা সেই আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে এবং তাকে একটা ইঞ্জেকশন দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই কুকুরগুলো বিজুর লাশটা এসে কামড়ে কামড়ে খেতে থাকে। অন্যদিকে রয়েস ভেতরে আসার পরে ঋতুর সব পেন্টিংগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং সে উন্মাদের মতো সেখানে নাচতে থাকে। অন্যদিকে ঋতু তখনও ঘুমায়নি, সে চোখ খুলে এটা দেখতে থাকে আর ধীরে ধীরে তার সবকিছু মনে হতে শুরু করে। তখনই আমাদের দেখানো হয় রয়েস এবং ঋতুর যে গাড়ি অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা রয়েস ইচ্ছে করেই করেছিল, যাতে ঋতুর মাথায় আঘাত পায় আর সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর ঋতু তার ভুলে যাওয়া স্মৃতিশক্তিকে ফিরে পাওয়ার জন্য পেন্টিং করত। ডক্টর তাকে এই ধরনের কিছু করতে বলেছিল আর এই জন্যই সে এটা করত। আর রয়েসের কুকীর্তির কথা যখনই ঋতুর মনে পড়তো আবছা আবছা, সে পেন্টিং করত সেই বুলগেরিয়ান ফুল গাছগুলোর। আর এটা দেখে রয়েস মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেত। তাকে গোসল করানোর নাম করে জোরে গান বাজিয়ে দিত এবং ওয়াশরুমে নিয়ে যেয়ে সে ঋতুকে প্রচণ্ড টর্চার করত আর একটা সময় বাথটবে তার মাথাটা চুবিয়ে রাখত। আর এতে ঋতুর আগের সব কথা সে ভুলে যেত। এরপরে গোসলখানা থেকে ঋতু যখন বের হতো তখন রয়েস তাকে বলতো, তুমি আবারও বাথটবে পড়ে গিয়েছ। ঋতু এটাই বিশ্বাস করে নিত। রয়েস যে তাকে মেরেছে এটা সে এক মুহূর্তের মধ্যেই ভুলে যেত। আর দেখা যেত রয়েস ঋতুর সাহায্যেই সেই মেয়েগুলোকে কিডন্যাপ করত। ঋতু সেই মেয়েগুলোর সাথে কথা বলতো, রয়েস যেভাবে তাকে শিখিয়ে দিত ঠিক সেভাবে। এরপরে গাড়ির কাছে সে তাকে নিয়ে আসতো আর রয়েস মেয়েগুলোকে সেই গাড়ির ভেতরে নিয়ে যেত, অজ্ঞান করে ফেলত। রয়েস সেই গাড়িটা নিয়ে বাংলোতে চলে আসতো। সে মেয়েগুলোকে রেপ করত, তাদের মেরে ফেলত। এরপরে তাদের লাশগুলো কেটে টুকরো টুকরো করে সেই কুকুরগুলো দিয়ে খাইয়ে দিত। এরপরে ঋতুকে সে বাথটবে চুবিয়ে দিত যাতে করে ঋতুর এই কথাগুলো আর মনে না থাকে। এছাড়া মীরাকে কিডন্যাপ করার সময়ও সে ঋতুকেই ব্যবহার করে। গাড়ির হর্ন বাজানো হলে মীরা যখন বাইরে আসে সে সেখানে ঋতুকে দেখতে পায় আর ঋতুকে দেখেই মীরা বাইরে এসেছিল। তখনই তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয় পেছন থেকে রয়েস এবং তাকে সে ফার্ম হাউসে নিয়ে আসে। আর ঋতুকে আবারও পানিতে চোবানো হয় আর সে সবকিছু ভুলে যায়। এরপরে রয়েসকে দেখা যায় ঋতুকে বেড থেকে আবারও বাথটবের কাছে নিয়ে যায় তাকে পানিতে চোবানোর জন্য। ঠিক তখনই দেখা যায় ঋতু নিজের পরিবর্তে রয়েসকে পানিতে চুবিয়ে এবং দরজাটা লাগিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু ফার্ম হাউস থেকে বাইরে বের হতে এসে দেখতে পায় সামনে ভয়ঙ্কর কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল তাকে আক্রমণ করার জন্য। এজন্য সে পেছনের রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে। অন্যদিকে দরজা ভেঙে বাইরে বের হয়ে আসে রয়েস এবং তার নানার সেই গানটা নেয়, বাইরে বের হয়ে আসে ঋতুকে মারার জন্য। যখনই সে কুকুরগুলোকে দেখতে পায় তখনই সে বুঝতে পারে নিশ্চয়ই ঋতু এদিক দিয়ে যায়নি। তখনই সে একটা কুকুরকে অন্য একটা দিকে ঘেউ ঘেউ করতে দেখে আর বুঝে যায় যে ঋতু এদিক দিয়েই পালিয়েছে। রয়েসও সেদিক দিয়ে তাকে খুঁজতে শুরু করে তাকে মারার জন্য। জঙ্গলের ভেতর দিয়ে ঋতু নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। অন্যদিকে রয়েস এবং তার কুকুরগুলো ঋতুকে আক্রমণ করার জন্য হামলে হয়ে খুঁজতে থাকে। রয়েস একটা সময় গান ফায়ার করে যাতে সেই শব্দ শুনে ঋতু ভয় পেয়ে যায়, চিৎকার করে ওঠে। সেটাই হয়, গান ফায়ারের শব্দ শুনে ঋতু ভয় পায় এবং পা পিছলে একটি পুকুরে পড়ে যায়। সে পানিতে পড়ার সাথে সাথে সে তার স্মৃতিশক্তি আবারও হারিয়ে ফেলে। তখনই রয়েস সেখানে চলে আসে আর ঋতুকে দেখার পরে সে বুঝতে পারে ঋতু আবারও সবকিছু ভুলে গেছে। এরপরে ঋতুকে সে ফার্ম হাউসে সে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে। রয়েস বলতে থাকে, আমি তোমাকে এখানকার দৃশ্যটা দেখাতে চাইনি, কিন্তু তারপরও তোমাকে একবার দেখালাম, কারণ একটু পরে তো তুমি সবকিছু ভুলেই যাবে। এরপরে একটা ইঞ্জেকশন ভরে ঋতুর দিকে ছুঁড়ে মারে আর বলে নিজের শরীরে নেয়ার জন্য, কিন্তু ঋতু নেয় না। এর জন্য রয়েস তাকে গান পয়েন্টে নেয় আর বলে ইঞ্জেকশন না নিলে তাকে ফায়ার করবে। এরপরে সে তাকে আঘাত করতে চায়। ভয়ে ঋতু ইঞ্জেকশনটা হাতে তুলে নেয়, কিন্তু ইঞ্জেকশনটা ঋতু নিজেকে না দিয়ে রয়েসের পায়ের ভেতরে গেঁথে দেয়। এতে রয়েস কিছুটা আহত হয়ে পড়ে, কিন্তু তারপরেও সে ঋতুকে আবারও যখন মারতে যাবে তখনই দেখা যায় মীরা তার জ্ঞান ফিরে পায় এবং নিজের হাতের শিকলটা ছুটিয়ে সে রয়েসের গলার ভেতরে আটকে ফেলে। মীরা ঋতুকে চিৎকার করে বলে, পালিয়ে যাও, তাড়াতাড়ি পুলিশকে খবর দাও,
পুলিশকে কল করো। ঋতু চলে যেতেই যাবে, ঠিক তখনই সে তাকে বলে যে কোন নাম্বারে কল দেব। মীরা তাকে বলে 100-তে কল করো আর পুলিশকে তাড়াতাড়ি এখানে আসতে বলো। ঋতু আবারও যখন দৌড়ে সেখান থেকে চলে যেতে যাবে, রয়েস তাকে থামানোর জন্য তার হাতে থাকা গানটা ঋতুর মাথায় ছুঁড়ে মারে, আর সেটার আঘাতে ঋতু সেখানে আবার অজ্ঞান হয়ে যায়। মীরা এবং রয়েসের ধস্তাধস্তি চলে, একে অপরকে মারতে থাকে। তাদের দুজনের মধ্যে দুর্ধর্ষ এক ফাইট হওয়ার পরে অবশেষে রয়েস জিতে যায়, কারণ সেখানে সে মীরাকে আহত করে ফেলে। রয়েস তখনই পিছনে ফিরে দেখে যে ঋতু গান হাতে দাঁড়িয়ে রয়েছে। সে বুঝতে পারে এখন তার সাথে জোরাজুরি করতে গেলে ঋতু ফায়ার করে বসবে। এই জন্য সে তাকে আবারও ম্যানিপুলেট করতে থাকে আর বলে, আমি রয়েস, তোমার হাজব্যান্ড। এই আমাদের বাচ্চাকে মেরে ফেলেছে, ওকে গুলি করো। সেও ঋতুকে বলতে থাকে, আসলে তোমার কোনো বাচ্চা নেই, তুমি মনে করতে থাকো রয়েস হচ্ছে সেই ক্রিমিনাল যে মেয়েদের মারত, তুমি ওকে গুলি করো। তখনই ঋতু সবকিছু ধীরে ধীরে মনে করতে থাকে। মীরা তাকে সেদিন বলেছিল, তুমি কি কখনো দেখেছো কোনো বাচ্চাদের রুম এত সাজানো গোছানো থাকে? আসলে তোমার কোনো বাচ্চা নেই, রয়েস তোমাকে ম্যানিপুলেট করছে। আর সেটা সে কাগজেও লিখে রেখেছিল। কিন্তু রয়েস যখন এটা দেখতে পায় সেটা সে লুকিয়ে ফেলে, কারণ রয়েস চাইতো না ঋতু তার কল্পনার জগৎ থেকে বের হয়ে আসুক। সবকিছু মনে করার পরে ঋতু রয়েসকে বলে, আমাদের কোনো বাচ্চা নেই। এটা বলেই রয়েসকে সে গুলি করে। রিমারও এতক্ষণে জ্ঞান ফিরে যায়। সেও একটা চেয়ার দিয়ে রয়েসকে আঘাত করে আর ঋতুকে বলে ও এটারই প্রাপ্য ছিল। তখনই দেখা যায় ডেভিড এবং তার টিম সেখানে চলে আসে আর তারা পুরো ফার্ম হাউসটা ঘিরে ফেলে, বাকি সবাইকে উদ্ধার করে নেয়। মীরা বলতে থাকে, আসলে আমি যখন সেই দিন ফার্ম হাউসে গিয়েছিলাম, চারপাশের সবকিছু জিনিসই আমার কেমন অদ্ভুত লাগছিল। সেদিন আমার মনে হয়েছিল ফার্ম হাউসের সেই ভোগানভিলা, ঋতুর পেন্টিং আর মিসিং হওয়া মেয়েদের মধ্যে কোনো একটা কানেকশন রয়েছে। এছাড়া ডক্টর রয়েসের কথাবার্তাও আমার একটু আজব লাগছিল। আর ওই রাতেই আমি আপনাকে ফোন করতাম যাতে সেই ফার্ম হাউসটার তল্লাশি আপনি নিতে পারেন। কিন্তু তার আগেই রাতে গাড়ির হর্ন শুনে যখন আমি বাইরে বের হই, আমি সেখানে ঋতুকে দেখতে পাই। আমি যখনই ঋতুর সাথে কথা বলার জন্য বের হই, পেছন থেকে রয়েস আমাকে ইঞ্জেকশন দিয়ে এখানে কিডন্যাপ করে নিয়ে আসে। মীরা বলে, মূলত ঋতুই এই কেসটার সমাধান করেছে। সে তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছে আর তার পেন্টিংগুলো এই কেসটার সমাধান করতে অনেকটা হেল্প করেছে। তখনই ডেভিড তাকে সরি বলে, আমরা শুধু তোমার ভুলে যাওয়ার রোগটা নিয়ে পড়েছিলাম। আসল কালপ্রিট যে রয়েস হতে পারে এটা আমার কখনো মাথায় আসেনি। আমি এতদিন ভেবে এসেছিলাম যে হয়তোবা তুমি কোনো ভুল করেছ, আর সেটা লুকানোর জন্যই ডক্টর রয়েস এত কিছু করছে। এছাড়া ডেভিড ঋতুকে বলে যে কার অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটাও হয়তোবা রয়েস ইচ্ছে করেই করেছে। এছাড়া সেই ফার্ম হাউস থেকে আমরা কিছু জিনিসপত্র উদ্ধার করেছি, যেখানে সবগুলোই মেয়েদের জিনিস ছিল। সেখানে আমরা প্রায় 13টি মেয়ের জিনিসপত্র পেয়েছি, অর্থাৎ বোঝাই যাচ্ছিল রয়েস এই 13টি মেয়েকে রেপ করার পরে খুন করে সেখানেই কোনোভাবে গায়েব করে ফেলেছে, কুকুরগুলোকে খাইয়ে। আর এই 13 জনের মধ্যে একমাত্র মেয়ে ছিলে তুমি, যে বেঁচে ফিরেছিলে। কারণটা হচ্ছে তোমার ভুলে যাওয়ার রোগ। আসলে রয়েস কোনোভাবে জেনে গিয়েছিল তোমার ডিমনেশিয়া হয়েছে, যে তুমি সবকিছু ধীরে ধীরে ভুলে যাবে, আর এই জন্যই সে তোমাকে শিল্ড হিসেবে ব্যবহার করেছে আর সবাইকে বলছে যে সেই কার অ্যাক্সিডেন্ট থেকেই তোমার ভুলে যাওয়ার রোগটা শুরু হয়েছে। আসলে এটা তোমার আগে থেকেই ছিল, আর তোমার আসল নাম ঋতু নয়, তোমার আসল নাম এস্থার। এটা শুনে এস্থার কাঁদতে থাকে। আসলে রয়েস এস্থারকেও কিডন্যাপ করেছিল রেপ করে মেরে ফেলার জন্য, কিন্তু হঠাৎ করে সে বুঝতে পারে যে এস্থারের ভুলে যাওয়ার রোগ রয়েছে আর সেটারই সে সদ্ব্যবহার করে। আর সেই অ্যাক্সিডেন্টের পরে সবাইকে বলে সে অ্যাক্সিডেন্টের পর থেকেই এস্থারের স্মৃতিশক্তি হারিয়ে গেছে, সে কিছু মনে রাখতে পারে না। আর তাকে দিয়ে সে সুন্দর একটা সংসারের নাটক শুরু করে। সবাইকে বোঝায় সে খুব ভালো একজন হাজব্যান্ড, যে তার স্ত্রীর অনেক টেক কেয়ার করে। আসলে এর পেছনে লুকিয়েছিল ভয়ঙ্কর এক অমানুষ, যে মেয়েদেরকে নিয়ে খেলতে ভালোবাসত। আর এই পুরো শিক্ষাটাই সে তার নানার কাছ থেকে পেয়েছে। মীরা বলতে থাকে, আসলে রয়েস জানত আপনাকে পানির ভেতরে ডোবালেই আপনি সবকিছু ভুলে যেতেন, আর এই জন্যই সে আপনাকে গোসলের নাম করে পানিতে ডোবাতো। ও আপনাকে দিয়ে আসলে নিজের একটা ক্রাইমের জগৎ তৈরি করে ফেলেছিল, আর সেই জগতের মধ্যে আমরাও হারিয়ে গিয়েছিলাম, বোকা হয়ে গিয়েছিলাম। আর এস্থার যাতে কখনো ভালো হতে না পারে সেই জন্য রয়েসই তাকে বিভিন্ন ধরনের মেডিসিন দিত। এরপরে দেখা যায় ডেভিড সেই কেসটা সলভ করার পরে সেখান থেকে চলে আসে। অন্যদিকে কিছুদিন পরে এস্থার জেলখানায় দেখা করতে আসে রয়েসের সাথে আর বলে, আমি দোয়া করি যাতে তুমি তোমার সবকিছু ভুলে যাও। আর এটা বলেই সে সেখান থেকে চলে আসে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আশা করি মুভির গল্পটা
আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।